বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে নেতা বেছে নিলেন বিজেপি বিধায়করা। রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক দলের বৈঠকে শুভেন্দুকে নেতা ঘোষণা। অমিত শাহ সরকার গঠনের দাবি নিয়ে লোকভবনে শুভেন্দু। আর আজ লোকভবন, আগামীকাল সকালে ব্রিগেডে নতুন সরকারের শপথ। অমিত শাহ শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বললেন অবশ্যই আপনাদের শোনাবো, কিন্তু তার আগে চলে যাব অর্ণব, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আমরা সকালেই যখন দেখেছিলাম অমিত শাহ পিঠ চাপড়ে শাবাশি দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে, বডি ল্যাঙ্গুয়েজই স্পষ্ট হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার, তিনি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী। একেবারে তোমার এই বক্তব্যের সঙ্গে আমি আর একটা অংশ যুক্ত করব। ঠিক বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক আগে অমিত শাহ এই নিউ টাউনের হোটেল থেকে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে যখন প্রশ্ন ছিল যে আপনার বাঁ পাশে ডান পাশে যারা রয়েছেন বিজেপি নেতা, তাদের মধ্যে কেউ কি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি হেসেছিলেন এবং তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী এমন একজন হবেন যিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন এবং এই বাংলায় থেকে নেতা হয়েছেন এবং বাংলায় কথা বলেন, এরকম মানুষই মুখ্যমন্ত্রী হবেন। সেদিনও জল্পনা ছিল তাহলে কি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেকেই তিনি এই লাইনে রাখলেন, এবং সেটা নিয়েই একটা জল্পনা ছিল। কিন্তু শেষমেশ তিনটে জিনিস যেটা শুভেন্দু অধিকারীকে এই দৌড়ে এগিয়ে দিল এবং তাকেই দলনেতা নির্বাচন করা হলো। রাজ্যের প্রথম বিজেপি সরকারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথম গেরুয়া যে সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন অমিত শাহ। এবং সবথেকে বিষয় 207 জন বিধায়ক একযোগে যেভাবে করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালো, তাতেই স্পষ্ট হয়ে গেছিল শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা, যেটা শুধুমাত্র মানুষ দেখে এসছেন নেতা হিসেবে তা নয়, এই মুহূর্তে দলের যারা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে কতটা জনপ্রিয় শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই নাম ঘোষণার জন্য তিনটি বিষয় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, তিনি অত্যন্ত পরিচিত মুখ, তার লড়াকু মানসিকতা। গত 5 বছর ধরে 77 বিধায়ক, একসময় এমন হয়েছিল যে বিজেপির 2021-এ জিতে আসা 77 বিধায়ক কতজন তারা ধরে রাখতে পারবে, নাকি দল বদল করে তারা প্রত্যেককে তৃণমূলে চলে যাবে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী যে কজন চলে গিয়েছিলেন 8, 10 বা 12 এই সংখ্যা বাদ দিয়ে, তাদেরকে নিয়ে যেভাবে বিধানসভার ভিতরে এবং এই বিধায়কদের নিয়ে বাইরে বিধানসভার যেভাবে লড়াই করেছেন, তাদের আগলে রেখেছেন, এটা শুভেন্দু অধিকারীর পক্ষে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, শুভেন্দু অধিকারীর রেকর্ড, তিনি সাংসদ ছিলেন, তিনি বিধায়ক ছিলেন, নন্দীগ্রাম থেকে 3 বারের বিধায়ক, এবারে তিনি হ্যাট্রিক করেছেন এবং পরপর 2 বার রাজ্য রাজনীতির যে রেকর্ড ইতিহাস, সেই ইতিহাসে তিনি নজির করেছেন। পরপর 2 বার সিটিং মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, এবার তিনি হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়গুলি শুভেন্দু অধিকারীকে এগিয়ে রেখেছে। আরও একটা বিষয়, এ রাজ্যে তিনি মন্ত্রী ছিলেন, ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তিনি ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং এ রাজ্যের যে আমলাতান্ত্রিক যে কাঠামো, বিউরোক্রাট, সেগুলি সামলানোর দক্ষতা তার রয়েছে। এবং এই রাজ্যের নবান্ন বলো, রাইটার্স বিল্ডিং বলো, বা আমাদের রাজ্য সরকারের যে অফিসিয়ালগুলি রয়েছে, দপ্তরগুলি রয়েছে, প্রত্যেকটা জায়গায় শুভেন্দু অধিকারীর অলিন্দে যাতায়াত রয়েছে। বিভিন্ন সময় তিনি তার এক্স হ্যান্ডেলে বা যখন টুইটার ছিল টুইটার হ্যান্ডেলে যে তথ্য নিয়ে এসছেন, সেই তথ্য কিভাবে ফাঁস হলো, এটা নিয়েও তৃণমূল কংগ্রেস চিন্তায় পড়েছে। কাজে এই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর যে দক্ষতা নেতা হিসেবে, প্রশাসনিক মুখ হিসেবে, সেটা শুভেন্দু অধিকারীকে বাকিদের থেকে অনেক এগিয়ে দিয়েছে। তাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং তিনি দলনেতা নির্বাচন হলেন এবং ঐতিহাসিক যে শপথ অনুষ্ঠান, ব্রিগেড সমাবেশ ব্রিগেডের মধ্যে হতে চলেছে 25শে বৈশাখ, সেখানে তিনি শপথ নিতে যাচ্ছেন, তা এক প্রকার স্পষ্ট। এবং একই সঙ্গে আরেকটা বিষয় আমি বলবো রুমেলা, যে কিছুদিন আগে এই ভোট যখন ঘোষণা হয়নি, ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির একটি অনুষ্ঠান হয়েছিল এবং সেই অনুষ্ঠানে বিজেপির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে শুভেন্দু অধিকারীও ছিলেন। শুভেন্দু অধিকারী ওই ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠান থেকে তিনি বলেছিলেন 5টা দপ্তর তিনি ছেড়ে এসছেন, তিনি সব কিছু ছেড়ে এসছেন কারণ বিজেপি হয়ে তিনি লড়াই করতে, এই সরকারটাকে সরাতে। শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যের পর বলতে উঠে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি খুব স্পষ্টভাবে একটা কড়া এবং একই সঙ্গে বার্তা তিনি দিয়েছিলেন। সেই বার্তা তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী
এই মুহূর্তে বিজেপি দলে তিনি সম্পৃক্ত হয়ে গেছেন। একদম। কাজেই তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে কতগুলো ডিপার্টমেন্ট ছেড়ে এসছেন এগুলো বলার প্রয়োজন রাখে না। বিজেপি মানে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী মানে বিজেপি। একদমই অর্ণব। এবং অমিত শাহ তিনি বলছেন যে এই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, বিজেপি সরকার প্রথমবার, সোনার বাংলা গড়বেই বিজেপি। কি বলছেন শুনুন। नरेंद्र मोदी जी की ओर से, हमारे पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी की ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से और शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। एडमिनिस्ट्रेशन को भी देखा है और टीएमसी के दूषणों को भी देखा है। यहाँ पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। और उन्होंने जो संघर्ष किया है वो संघर्ष आज परिणाम लाया है। আরো একবার চলে যাই, সহকর্মী অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো শুধুমাত্র যে জয়ের কান্ডারি শুভেন্দু অধিকারী 2026-এ তা নয়, 2021-এও আমরা দেখেছি, 2021-এও আমরা একই ছবি দেখেছি। আমি অর্ণবের সঙ্গে কথা বলার আগে দর্শকদের যে ছবি দেখাচ্ছি, এটা হলো শান্তিকুঞ্জর বাইরে, মানে শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরের ছবি। সেখানে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন, এলাকার মানুষ যারা রয়েছেন, তারা গেরুয়া আবির মেখে নাচ গানে মশগুল। কারণ মেদিনীপুর পেয়েছে মুখ্যমন্ত্রী। শুভেন্দুকে নেতা বেছে নিয়েছেন বিজেপি বিধায়করা। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ছবি দেখতে দেখতেই আসুন কথা বলি অর্ণব হাজরার সঙ্গে। অর্ণব, যে কথা তোমায় বলছিলাম যে শুভেন্দু অধিকারী যে এবার শুধু জয়ের কান্ডারি, 2026-এ তিনি তার ক্যারিশমা দেখিয়েছেন তা নয়, আমরা 2021-এও দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়ে দিয়েছিলেন নন্দীগ্রামে। আমরা যদি তারও আগে যাই, তাহলে সংগঠক শুভেন্দু অধিকারী, প্রশাসনিক জায়গা থেকেও তিনি অনেকটা এগিয়ে। আমি তোমার কাছ থেকে একদম চুম্বকে জানতে চাইবো কোন কোন ফ্যাক্টরগুলো শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পথটা প্রশস্ত করলো। দেখো, শুভেন্দু অধিকারীর রেকর্ড, তার সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা, তার বিধায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা, তার এ রাজ্যে মন্ত্রী হয়ে এ রাজ্যের যে প্রশাসনের যে অন্দরমহল সেখানে ঢুকে কাজ করার অভিজ্ঞতা, একই সঙ্গে তার আইপিএস আইএস লেভেলে তার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক, একই সঙ্গে এই প্রশাসন বা মন্ত্রিত্ব চালানোর জন্য যে দক্ষতার প্রয়োজন, শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে তার কিন্তু আপডেটেড তথ্য থাকা, সেটা আইনি পরিভাষায় বলো, যে কোনো বিষয়ে লিগ্যালিটির দিক থেকে বলো, সব দিক থেকে তিনি কিন্তু আপডেটেড ছিলেন। এবং তাই নয়, লড়াইটা তিনি যেভাবে শুরু করেছেন এবং তিনি যেটা বলতেন সেটাই হতো। এবং তিনি এই ভোটের আগেও বলেছিলেন পূর্ব মেদিনীপুরে 16-0 করব, কার্যত ফলেও তো সেটা দেখা গেছে। অর্থাৎ সংগঠক হিসেবে তার যে সাকসেস রেট, একই সঙ্গে তার প্রশাসনিক যে দক্ষতা, এই সব বিষয়গুলি তার এক্ষেত্রে এগিয়ে রয়েছে তাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য। এবং একই সঙ্গে যেভাবে তিনি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার ভিতরে লড়াই করেছেন, 77 জন বিধায়ক, সেখানের মধ্যে অনেকেই চলে যান তৃণমূল কংগ্রেসে, তাদেরকে যেভাবে একজোট করে তিনি 5টা বছর কাজ করেছেন, সেটাও ছিল তারিফযোগ্য, অন্তত বিজেপির নেতৃত্ব মনে করছে, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। এবং উদয়স্ত পরিশ্রম করা শুভেন্দু অধিকারীর বিভিন্ন খবর করার সূত্রে তার যে ঘনিষ্ঠ বৃত্ত, সেখানে যাওয়ার বেশ কয়েকবার সুযোগ হয়েছে। তিনি রাত্রে কোনো দিন 3 থেকে 3.5 ঘন্টা ঘুমান আমরা দেখেছি। তার গাড়ির মধ্যে রাত্রেবেলা তিনি বাড়ি ফেরেন, আবার সকালে তিনি বেরোন, সব বিষয়ে রাত 1:30-2 পর্যন্ত তিনি অ্যাক্টিভ থাকেন। আবার একই সঙ্গে ভোর 4:30-5টা থেকে তাকে আবার অ্যাক্টিভ পাওয়া যায়। এই যে 24/7 একজন নেতা সবসময় তাকে অ্যাক্টিভ পান। এবং শুধু তাই নয়, তার যে হোয়াটসঅ্যাপ, তিনি বিভিন্ন জায়গায় সভা করতে গেছেন, মিছিল করতে গেছেন, কোনো সমস্যা হলে তিনি হোয়াটসঅ্যাপ নাম্বার কর্মীদের দিয়ে এসছেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে শুভেন্দু অধিকারী কোনো রেসপন্স করেননি। যে কোনো জায়গায়, সেটা কুচবিহার হতে পারে, কাকদ্বীপ হতে পারে, যে কোনো কর্মকর্তা, বিজেপির সমর্থক বা স্থানীয় নেতা
নেতা তারা কোনো সমস্যা পেরেছে, শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ করেছে, তার কোনো রিপ্লাই পাননি বা তার কোনো রেসপন্স পাননি, এরকমটা নেই। কাজেই সব দিক থেকে তার যে গ্রহণযোগ্যতা, তার যে জনপ্রিয়তা, সেটা কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রেখে দিল। তবে একই সঙ্গে তোমায় জানাবো, শুভেন্দু অধিকারীর একটা স্বপ্ন কিন্তু আজ পূরণ হলো। তার তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে ঘনিষ্ঠ মহলে সেখানে আমরা কয়েকবার যাওয়ার সুযোগ পেয়েছি, তিনি বারবার বলেছেন তিনি ছোট থেকে কলেজ লাইফ থেকে তিনি রাজনীতি করছেন। এখন কোনো এজেন্সি, আইপ্যাক নামক সংস্থা তাকে যদি বলে দেয় অমুক জায়গায় একটা সভা করতে হবে, তমুক জায়গায় একটা মিছিল করতে হবে, এটা তিনি মেনে নিতে পারেননি। আর দ্বিতীয় আরেকটি বিষয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল তৃণমূল যুব কংগ্রেসের এই পদ থেকে, শীর্ষ পদ থেকে, সেটাও তিনি নিতে পারেননি। এই দুটো বিষয় কিন্তু তার মনে একটা গভীর আঘাত ফেলেছিল এবং তিনি বারবার বলছিলেন যে এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই তার একমাত্র এজেন্ডা, এবং সেই জায়গা তিনি মনে করছেন তিনি সফল। বিজেপি নেতৃত্ব তাকে সার্টিফিকেট দিচ্ছে এবং আজকে তার দলনেতা নির্বাচন হওয়া, সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর একটা স্বপ্ন পূরণ হওয়া, পূর্ব মেদিনীপুরের মানুষের একটা স্বপ্ন পূরণ হলো আজ। এবং একই সঙ্গে আমরা এর আগে যখন ভোট করতে গেছি, পূর্ব মেদিনীপুরে কাউন্টিংয়ে গেছি, সেখানে সাধারণ মানুষ নয়, আমি নাম বলতে চাই না, একাধিক পুলিশ কর্মীকে দেখেছি। একেবারেই সঙ্গে থাকো, আমি আবারও তোমার কাছে আসবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন এই বাংলায় আমি বলে কিছু নেই, আমরাই, এবং যা যা গ্যারান্টি দেওয়া হয়েছিল সব কটা ধরে ধরে ফুলফিল করা হবে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন, যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, আমি আপনাদের কাছে কথা দিতে পারি, আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী কেন বলা হচ্ছে? নন্দীগ্রামে হ্যাটট্রিক, 2016, 2021, 2026 পর পর 3 বছর তিনি জয় ছিনিয়ে এনেছে। 2016 সিপিআই প্রার্থী আব্দুল কবির শেখকে হারিয়ে জয়ী, তখন যদিও তিনি ছিলেন তৃণমূলে। তারপর 2020-তে তিনি বিজেপিতে যোগদান করলেন, আর 2021-এ জয়ের যে ব্যবধান, 2016-র ব্যবধান জয়ের আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্যালি। 2021-এ প্রেস্টিজ ফাইট ছিল, নন্দীগ্রামে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে, আর সেখানে নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। তারপর 2026-এর নির্বাচন, 2026-এ অবশ্যই নন্দীগ্রাম থেকে জয়লাভ করলেন শুভেন্দু অধিকারী, এবং এখানেও প্রেস্টিজ ফাইট হয়ে থাকলো কি ভবানীপুর, ভরকেন্দ্র হয়ে উঠেছিল ভবানীপুর। আর এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে শুভেন্দু অধিকারী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন, এবং শুধু হারিয়ে দেননি, অনেক বেশি ব্যবধানে হারিয়েছেন। এখানে গিয়েই
শুভেন্দু অধিকারী নামের পাশে জায়ান্ট কিলার এই শব্দবন্ধ বিজেপি মনে করছে সেটা জাস্টিফাইড। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, শুভেন্দু অধিকারীর জয়ের কৃতিত্ব বারবার আমরা যে কথা বলছিলাম, একটা কৌতূহল ছিল নাম নিয়ে, শুভেন্দু অধিকারী হবে কি হবেন না, কিন্তু হ্যাঁ, অনেক সবাই জানতো যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। এবং এই শুভেন্দু অধিকারী, যদি আমরা 2021-এর কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে হেরেছেন নন্দীগ্রামে, কিন্তু শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসে মমতাকে হারালেন। অত্যন্ত সিগনিফিকেন্ট হয়ে উঠলো কি তার এই জয়ের রাস্তায় ভবানীপুর? একেবারে তাই, ভবানীপুরের জয় তাকে এই দৌড়ে যে অনেকটা এগিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপির নেতা শুধু নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এক রাজ্যের একজন বিজেপি প্রার্থী, সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন, ভবানীপুর কেন্দ্রের মনোনয়ন দাখিল করবেন, তার প্রপোজার হয়ে যাচ্ছেন। মনোনয়ন দাখিল করতে শুভেন্দু অধিকারীর হয়ে কে না অমিত শাহ। এটা আমাদের রাজ্য রাজনীতি কেন, গোটা দেশে এরকম নজির খুব কম পাওয়া যাবে, এরকম হয়তো নেইও। আমাদের রাজ্যে তো নেই যে কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন কোনো একজন প্রার্থীর মনোনয়নে তার সঙ্গে থাকতে, তার হয়ে প্রপোজার হতে, প্রস্তাবক হতে। এই জায়গাটাতেই বিজেপির একটা সূক্ষ্ম এবং খুব কড়া পলিটিক্স ছিল, যে যদি আমি আসল তৃণমূল কংগ্রেসের যিনি মেইন ক্রাউড পুলার মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি ভবানীপুরে আটকাতে পারি, তাকে যদি সেখানে হারাতে পারি, তাহলে সেই বার্তাটা সেই কুচবিহার হোক বা কাকদ্বীপ হোক বা বাঁকুড়া হোক, এর একটা অন্য ইম্প্যাক্ট হবে। এবং সেই লড়াইটা কিন্তু একেবারে 7 জন বিজেপির রাজস্থানের 7 জন নেতা, বড় পদে তারা রয়েছেন, তারা যেভাবে ক্যালকুলেট করেছেন ভবানীপুরের এই পুরো ভোট মেশিনারিটা এবং রাউন্ড বাই রাউন্ড কি হতে পারে সেটা যেভাবে অ্যাসেস করা হয়েছে, সেই অ্যাসেসমেন্টটা একেবারে যা পরিকল্পনা আর তার ফল ইভিএম খোলার পর একেবারে হুবহু মিলে গেছে। সেই জায়গাটা কিন্তু শুভেন্দু অধিকারীকে অনেকটা এগিয়ে দিয়েছে, অন্তত মুখ্যমন্ত্রীর দৌড়ে। দেখো, শুধুমাত্র যে 29 এপ্রিল বা 4 মে, মানে ভোটের দিন, ভোট গণনার দিন, এই সিগনিফিকেন্সটা খুব বেশি ছিল তা নয়। আমরা প্রচারের ক্ষেত্রে যে কথা তুমি বলছিলে, যে মনোনয়নের দিন অমিত শাহ নিজে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে, আমি যদি বলি তারও আগে থেকে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেও ভবানীপুর কিন্তু বিজেপির একটা ফোকাল পয়েন্ট ছিল। এবং সেই কারণে নন্দীগ্রামের 1956 থেকে আজ ভবানীপুরে যে ব্যবধান, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, এই প্রেস্টিজ ফাইটে সেটা 15,000-এর বেশি হয়ে গেল। একেবারে তাই। এবং শুভেন্দু অধিকারী কার্যত এবার নন্দীগ্রামের থেকেও বেশি সময় দিয়েছেন ভবানীপুরে, এবং তিনি বাড়ি বাড়ি প্রচার করেছেন। এবং শুভেন্দু অধিকারীর প্রচারের দাপট কার্যত অ্যাসেস করার পর তৃণমূল কংগ্রেসও পাল্টা ফিরাদ হাকিমকে দিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করায়। কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেগুলো বিস্তারিত যাচ্ছি না। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কামড় বা থাবা বসাচ্ছে প্রচারে, সেটা তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরেছিল। তাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রচার করেন, প্রচারের পদ্ধতিও তাকে চেঞ্জ করতে হয়, কিন্তু করেও লাভ হয়নি। কারণ এক্ষেত্রে দুটো বিষয়, মাটি কামড়ে পড়ে থাকা শুভেন্দু অধিকারীর মানসিকতা। সঙ্গে থাকো অর্ণব। है सब विधायक लोग ने चुना, संगठन को लेकर, जनता को लेकर जो कमिटमेंट भारतीय जनता पार्टी ने किया है चुनाव के दौरान, वो पूरा करने का काम कर শুভেন্দু অধিকারী অবশ্যই লোকভবনে যাবেন। এই ঘোষণার পর তিনি লোকভবনে যাবেন এবং আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি আবারও চলে যাব, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। হ্যাঁ অর্ণব, তুমি যেমন বলছিলে, দেখো, এই ভবানীপুরের লড়াইটা যেভাবে অ্যাসেস করেছেন, এবং খুব দুঃখজনক হলেও এই পুরো ভবানীপুরের যে অপারেশন হয়েছে শুভেন্দু অধিকারী কৌশলগত, স্ট্র্যাটেজিগত, সেখানে কিন্তু এই চন্দ্রর একটা বড় ভূমিকা ছিল, আমরা জানি। এবং এই জায়গাতে যখন স্ট্রং রুম পাহারার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ পৌঁছে গেলেন, শুভেন্দু অধিকারী কলকাতায় ছিলেন না,
তিনি সঙ্গে সঙ্গে অর্থাৎ যে কোনো স্ট্র্যাটেজির একটা পাল্টা স্ট্র্যাটেজি, তৎক্ষণাৎ স্ট্র্যাটেজি বার করা, তিনি তার ইলেকশন এজেন্ট অত্যন্ত বিশ্বস্ত সূর্যনীল দাস, কলকাতা করে তার অ্যাডভোকেট, তাকে পাঠিয়ে দিলেন এবং আমনে সামনে স্ট্রং রুমের সামনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উল্টো দিকে শুভেন্দু অধিকারীর এজেন্ট, এই যে না ছাড়া মানসিকতা, লড়াই দেওয়া। ঠিক এই জায়গায় অর্ণব, জিত তো এসে গিয়েছিল, স্পষ্ট হয়ে গিয়েছিল 4 মে সকাল থেকে, আর এই শেষ জায়গায় গিয়ে স্নায়ুর লড়াইতেও কার্যত জিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার সতীর্থ যারা দিলীপ ঘোষ, তাপস রায়, তারাও স্বাগত জানাচ্ছেন এই সিদ্ধান্তকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনার রিয়াকশন? আমি মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছি, আবার এটাই অ্যাকশন, নো রিয়াকশন। খুব আনন্দের খবর, খুব আনন্দের। মানে একসঙ্গে কি লড়াইটা দিয়েছে ছেলেটা গত 5টা বছর, ভাবা যায়, ঝুঁকি নিয়ে, জীবন দিয়ে।